প্রিয় দর্শক, স্বাগতম নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, চেয়ারম্যান রাওয়া ক্লাব ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আরও আছেন আজিজুল বারী হেলাল, তথ্য গবেষণা সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই এম এ হককে দিয়ে। আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে বেশ কদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রণয় ভার্মা, ভারতীয় হাইকমিশনকে ডাকা হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন যে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দু দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। তো এটা কি আসলেই কূটনৈতিক কথাবার্তা নাকি আসলে বোঝাপড়া রয়েছে, কি মনে হয়? তাহলে বাংলাদেশ কেন আপত্তি জানিয়েছে? প্রথমেই আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার সহালোচক আজিজুল বারী হেলাল ভাইকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গভীর রাত্রে যখন রব্বুল আলামিন এই পৃথিবীতে যেখানে অন্ধকার আছে, গভীর রাতে ফেরেশতারা ঘুরে বেড়ায়। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। দেখুন, এমন একটি দেশের সম্পর্কে কথা বলছেন, আমাদের বাংলাদেশ নামক দেশটিকে তারা স্বীকারই করে না। এবং আমরা বাংলাদেশ নামক দেশটি একদিকে খুবই সৌভাগ্যবান যে আমরা বুঝতে পারি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি কারা নাড়াচ্ছে। আর দুর্ভাগ্য হলো এই, এমন একটি দেশ বাংলাদেশ, যে দেশের কোনো তাদের প্রতিবেশী মুসলিম দেশ বলে কোনো দেশ নাই। এই দুটো জিনিস প্রথমে বিবেচ্য বিষয়। 1947 সালে 14 আগস্ট এই বাংলাদেশ নামক দেশটি তখন ইস্ট বেঙ্গল নামে পরিচিত হয়। ইস্ট বেঙ্গল আপনারা হয়তো অনেকেই জানেন না, ইস্ট বেঙ্গল ছিল তখন 51 সাল পর্যন্ত। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী এটা ইস্ট বেঙ্গল ছিল। পরবর্তীতে এটা পূর্ব পাকিস্তানের রূপ লাভ করে। সেই ম্যাপ যে অঙ্কন করা হয়েছিল, এই ম্যাপটাই তো তৈরি করেছে ইন্ডিয়ান বর্তমান অধিবাসী যারা তখন, তারা এই দেশ বিভক্তির কাজে তারাই ছিল 90% লোক। দেশে যে ম্যাপ আঁকতে হবে, আপনি যে ভাগ করবেন আপনার বাড়ি, 4 ভাইয়ের মধ্যে ভাগ করবেন, কিংবা 2 ভাইয়ের মধ্যে বাবার সম্পত্তি ভাগ করবেন, যে ভাইটা প্রভাবশালী, শিক্ষিত, কুশিক্ষিত, সে করবে কি আরেকটা ভাইয়ের অংশতে দাগ দিয়ে দিয়ে ওই টাকা পয়সা দিয়ে নানাভাবে চক্রান্ত করে এক ভাইকে ঠকিয়ে থাকে। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়েছিল। তারা সেই সময় বাংলাদেশের ম্যাপটাকে এমনভাবে তৈরি করেছে যাতে এই দেশটা একটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে টিকে না থাকতে পারে। না হলে দেখবেন একজনের গোয়ালঘরের উপর দিয়ে কেন হবে, গোয়ালঘর পড়েছে এক দেশে ইন্ডিয়াতে, বাংলাদেশে পড়েছে রান্নাঘর। এই ধরনের তো অসংখ্য উদাহরণ আছে। এটা তো হওয়ার কথা নয়। আমাদের শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনেও তো উনি লিখেছেন যে আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে আমাদের থাকা উচিত, আমাদের থাকার কথা ছিল করিমগঞ্জ, আসাম, সেই সমস্ত এলাকাও তো 1905 সালে বঙ্গভঙ্গের অংশ হিসেবে এই পূর্ব বাংলার সাথে ছিল। কিন্তু সেগুলো থেকে বঞ্চিত করে এমনভাবে তেরা বেকা করে উল্টা পাল্টা করে মানচিত্র অঙ্কন করেছে যাতে তারা এই দেশটাকে স্থায়িত্ব রূপ লাভ না করতে পারে। এখন কথায় আসছি, এই ম্যাপের সেই সুযোগ নিয়ে তখন তো আমাদের তৎকালীন ইস্ট বেঙ্গলে গেন পূর্ব পাকিস্তানে ওই ধরনের শক্তিশালী কোনো নেতা ছিলেন না এটা নিয়ে নেগোসিয়েশন করার মতো কেউ ছিল না। রেড ক্লিফ যেটা একটা তার নামে যেটা হয়েছিল, সেটা কিন্তু তারা এই ম্যাপটা ছিল সম্পূর্ণরূপে ইন্ডিয়ার পক্ষপাতিত্বমূলক একটা ম্যাপ। এখন সীমান্তে যতদিন পূর্ব পাকিস্তান স্থায়ী ছিল ততদিন পর্যন্ত ইন্ডিয়ান বিএসএফ চোখ তুলে তাকাতে দ্বিতীয়বার চিন্তা করত। তারা সীমান্ত থেকে 2-3 কিলোমিটার পিছনে ডিউটি করত। কেন? ভয়ে, আতঙ্কে, যে এই তৎকালীন ছিল ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলসের ভয়ে তারা তটস্থ থাকত। এত দুর্দান্ত দুঃসাহসী তারা ছিলেন। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আমাদের বৈদেশিক নীতি বলেন আর আমাদের দেশের দালাল সরকার বলেন, যারা ইন্ডিয়ার অর্থায়নে ইন্ডিয়ার লালিত পালিত পশুত্ব বরণ করেছিল, দাসত্ব বরণ করেছিল, তারা করেছে কি কম্প্রোমাইজ করে তারা চলত দেশের সাথে। সেই জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী, যেটা বিডিআর প্রবর্তিত হয়,
তারপরেও বিডিআর কিন্তু দুঃসাহসী ভূমিকা তখনও রেখেছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার, অর্থাৎ আমরা যতদিন পরাধীন ছিলাম, 16 বছর আমরা পরাধীন ছিলাম। আপনি বলতে পারেন সাংবাদিক হিসেবে, উপস্থাপক হিসেবে 15 বছর 5ই আগস্টের আগ পর্যন্ত আপনি স্বাধীন ছিলেন? হেলাল ভাই বলতে পারবেন স্বাধীন ছিলেন? আপনারা কেউ বলতে পারবেন না। পরাধীন একটা দেশ ছিল, ইন্ডিয়ার বসানো একটা কুৎসিত লোভী ধ্বংসাত্মক একটা গোষ্ঠী। আমি শেষ করে দিচ্ছি। ধ্বংসাত্মক একটা গোষ্ঠী দেশটাকে ইন্ডিয়ার নির্দেশ পরিচালনা করত। তখন বর্ডার বলতে কিছু ছিল না। 16 বছরে কিন্তু কোনো বর্ডার ছিল না। ফ্রি আসা যাওয়া, খাওয়া দাওয়া, সব কিছু দেশের সম্পদ লুটতাস করে আনন্দ ফুর্তি করার জন্য বিনা ভিসায় তারা ইন্ডিয়ায় চলে যেত। ওই যে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ভারতীয় প্রতিপক্ষের, যে আরে এত, এই অভ্যাসটা কিন্তু তাদের এখনো যায়নি। তখন তারা সেই অভ্যাসে তারা কাজ চালানো যখন শুরু করেছে। বাট আমাদের যদিও বর্ডার গার্ড বলা হয়, বিজিবি নামটা তো সুন্দর না, ইন্ডিয়ার পরচক্রান্তে রাখা হয়েছে, ইনশাল্লাহ এটা বাংলাদেশ রাইফেলস হবে। এর এখন ঘুরে দাঁড়িয়েছে, আঙ্গুল তুলে বিএসএফ এর লিডারদের সাথে এখন আমাদের অফিসাররা কথা বলে, মুখ তুলে কথা বলে। হ্যাঁ, এবং এর মধ্যে ফেসিবাদের সময় একজন অফিসার বলেছিলেন যে একমাত্র মদ্যপ অফিসাররাই কথা বলতে পারে। মনে আছে একজন অফিসার আমাদের লেফটেন্যান্ট কর্নেল বলেছিলেন। এই দুঃসাহসী অফিসাররা এখন তাদের যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভূমিকা পালন করছেন, তখন তারা বেঁকে বসে নানা ধরনের, ওই দিন দেখেছেন শুধু আমাদের বিএসএফ বিডিআর নয়, দেশের জনগণ লেখাপড়া জানে না, দা কাচি নিয়ে বর্ডারে জড়িত হয়ে গেছে, ইন্ডিয়ান বিএসএফ এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, ইন্ডিয়ান হেজিমনির দিন শেষ হয়ে গেছে। আমাদের দেশ এখন জাগ্রত হয়েছে মহাশক্তি নিয়ে, ইমানের শক্তি নিয়ে, দেশপ্রেম নিয়ে মানুষ জাগ্রত হয়েছে। দেশের বর্ডার রক্ষা বাহিনী দাঁড়িয়ে গেছে, বিডিআর দাঁড়িয়ে গেছে, সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে। সুতরাং ইনশাআল্লাহ ইন্ডিয়ান হেজিমনি আর এখন কাজ করবে না। ধন্যবাদ। হেলাল ভাই, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা বলেছিল ভারত, এবং সম্পর্ক উন্নয়নের কথাও বলেছিল। তো এই যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, ভিসা দেয়া বন্ধ, তো এগুলি আপনার আসলে কথার সাথে কাজের কতটুকু মিল আছে? না, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তর অনেক বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। ওয়াইড একটা প্রশ্ন, অ্যান্সারও ওয়াইড হয়তো দিতে হবে। প্রথম কথা হলো যে ভারত এবং বাংলাদেশের প্রতিবেশী হলেও কখনো যে বন্ধুত্ব সুলভ ছিল এটা আমার কখনো মনে হয়নি। সেই 71 সালের থেকে এই পর্যন্ত ভারতের কোনো কাজকেই বাংলাদেশের প্রতি বন্ধুপ্রতি মনোভাব নিয়ে করেছে এমন কোনো কিছুই মনে হয়নি। শুধুমাত্র একটি দেখেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া, এইটা কোনো সভ্য দুটি দেশের মধ্যে সম্ভব। পৃথিবীতে আরও অনেক দেশ আছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া। একসময় শুনেছিলাম পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানির মধ্যে যে দেওয়াল তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সে দেওয়ালও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং দুই জার্মানিও এক হয়েছে। আমি বলছি না যে ভারত বাংলাদেশ কখনো এক হবে, কিন্তু প্রতিবেশী হিসাবে ভারত কখনোই আমাদের সাথে সম্পর্ক ভালো রাখেনি। এই যে 5টি স্থানে যে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আমাদের আমাদের বিজিবি, আমাদের জওয়ানরা এবং স্থানীয় অধিবাসী, একটা ছবি অবশ্যই দেখেছেন যে বিজেপির সাথে একজন কৃষক কাঁচি হাতে দাঁড়িয়ে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনগণের যে ভারতের বিরুদ্ধে যে মনোভাব, এইটাও কিন্তু ভারতকে বিবেচনায় আনতে হবে যে প্রতিবেশীর সাথে অসৎ আচরণ করে, অসৎমূলক আচরণ করে নিজেও ভালো থাকা যায় না। আমাদের দেশের লোককে আপনি প্রত্যেক দিন সীমান্তে গুলি করে হত্যা করছেন, সেদিনও একটা গুলি করে হত্যা করলেন। এবং একটা জিনিস ভালো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা 17 বছরের যে আপনার ভারতের পদলেহনকারী সরকার ছিল তার থেকে ভালো একটা কড়া জবাব দিয়েছে। বিশেষ করে প্রণয় ভার্মাকে ডেকে এনে তাদের উদ্বেগ জানিয়েছে। কিন্তু বক্তব্য দেখেন প্রণয় ভার্মা কি কথাটি বলল যে কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশের সাথে বোঝাপড়া রয়েছে। এটা সুপারফিশিয়াল কথা। কি বোঝাপড়া রয়েছে? বাংলাদেশ কি বলছে যে তুমি আমার 4271 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়ে দাও? 880 কিলোমিটার সীমান্তে এখনো বেড়া নেই। এইরকম 5টি স্থানে আমাদের নওগাঁ, পাটগ্রাম, আরও কোন কোন জায়গা আমি দেখলাম যে আমাদের জওয়ানরা এবং জনগণ সেটা রুখে দাঁড়িয়েছে। কিন্তু
ভারত, আপনি দেখেন যে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়ে গেল গণ অভ্যুত্থানের মাধ্যমে, যে পরিবর্তন, এই পরিবর্তনটা কখনো ভালোভাবে নেয়নি এবং পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ বিরোধী যে প্রচারণা, বিশেষ করে প্রোপাগান্ডা তারা চালিয়েই যাচ্ছে, মিথ্যা প্রচারণা, যেটাকে আমি প্রোপাগান্ডা বলছি, যে বাংলাদেশে রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, বাংলাদেশে পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, বাংলাদেশে কমিউনাল ডিসহারমোনি, কত কথা বলে যাচ্ছে। সুতরাং আপনি তাদের কোন কথাটাকে আপনি বিশ্বাস করতে পারেন? তবে এটা ঠিক, ভারতের সাথে বাংলাদেশের একটা ওয়ার্কিং রিলেশন অবশ্যই থাকবে, ডিপ্লোম্যাটিক রিলেশনও থাকবে, কিন্তু যদি বলেন ওই একই থিওরি যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এই থিওরি দিয়ে আপনার ভারতের সাথে সম্পর্ক কখনো ভালো করতে পারবে না, যতক্ষণ না ভারত বাংলাদেশকে একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে মনে না করে, এবং বাংলাদেশকেও সেই মনোভাবটা দেখাতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো গত 17 বছরে বাংলাদেশের সরকার নিজেই মুখ দিয়ে বলেছে যে ভারতকে যা দিয়েছি ভারত তা কখনো সেই ঋণ শোধ করতে পারবে না। সুতরাং আমাদের যে দোষ, আমাদের এই সরকারটা, এই ফ্যাসিবাদ, এই বিতাড়িত ফ্যাসিবাদ এমনভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারতকে আপনার ইজারা দিয়েছে, শুধু জমি ইজারা না, শুধু সম্পদের ইজারা না, আমাদের মানসিক জগৎকেও তারা ইজারা দিয়েছে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, বাংলাদেশের সোভরেইন কান্ট্রি, এবং আপনার ভারতীয় যে হেজিমনি, বাংলাদেশে যে কলোনিয়াল মনোভাব বাংলাদেশের প্রতি ভারত পোষণ করে, এর বিরুদ্ধে আমাদেরও সেই মনোভাব পোষণ করতে। আমাকে একটু সময় দিলে আমি বুঝাবো। দেখেন, বাংলাদেশ বিরোধী যখন ভারত একাধারে প্রচার করলো বাংলাদেশের বিরুদ্ধে, এই যে রিলিজিয়াস ক্লিনজিং, তারপরে পলিটিক্যাল ক্লিনজিং, এই পরিবর্তনকে, এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেইটার প্রতি উত্তরে বাংলাদেশ একটি কূটনীতিক বার্তা, কড়া কূটনীতিক বার্তা দিয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল এক্সেপ্ট বিএনপি, কোনো ছাত্র সংগঠন এক্সেপ্ট ছাত্র দল, কেউ কোনো ভারতের এই প্রচারের বিরুদ্ধে, টকশোতে অনেকে বিশেষজ্ঞ বলেছেন, কিন্তু মাঠ লেভেলের কেউ কিন্তু কোনো প্রোগ্রাম বা ভারতের বিরুদ্ধে যে মনোভাবটা জনগণের, সেই মনোভাবটাকে অ্যাড্রেস করে স্ট্রিক্ট প্রোগ্রাম করেনি। একমাত্র দল আমরা, যেটা এম্বাসি ঘেরাও থেকে শুরু করে আপনার লং মার্চ প্রোগ্রামগুলো করেছে আমাদের জনগণের মনোভাব বিষয়ের জন্য। আরেকটি কথা এখানে যোগ করব যে ভারত যখন এই অখণ্ড ভারত স্বপ্ন দেখলো এবং এই সমস্ত প্রচার করলো, তখন এই যে প্রচারণা বাংলাদেশ বিরুদ্ধে সারা বিশ্বে যে প্রচারণা ভারত করলো, একে ম্যানেজমেন্ট করবার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যারেটিভ দাঁড় করল না, বরঞ্চ এই সরকারের একজন উপদেষ্টা ভারতের ওই প্রচারণার পালে বাতাস দিয়ে দিল, কি সমুদ্র হিমাচল নাকি একটা বাংলা হবে। সুতরাং আমার বক্তব্য যে এই ফেসবুক স্ট্যাটাসটা দেওয়ার উদ্দেশ্য কি? হয় আপনি না বুঝে দিয়েছেন, অথবা আপনি ভারতের ওই প্রচারটাকে পালে বাতাস দিলেন যাতে ভারত বলতে পারে যে তুমিও তো ভাই আমার বিরুদ্ধে এই কথা বলেছ। সুতরাং আমার বক্তব্য হলো যে বাংলাদেশের সরকার হোক, জনগণ হোক, প্রতিটি জনগণ তাদের মানসিক যে অবস্থা, এটা যেন বাংলাদেশের সভরেন্টির পক্ষে থাকে, ভারতের এই হেজিমনির কাছে যেন কখনো দাসত্ব গত 17 বছর দেওয়া আছে তা না দেওয়া হয়। আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশের সীমান্তের 0.150 গজ, অর্থাৎ 300 হাতের মধ্যে কোনো ধরনের বেড়া বা উন্নয়নমূলক কাজ করা যাবে না। এটা তো ভারত জানে, বাংলাদেশ মানে পুরো পৃথিবী জুড়েই এটা স্বীকৃত। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ভারত উস্কানি দিচ্ছে? অবশ্যই, নিঃসন্দেহে তারা উস্কানি দিচ্ছে একটা কিছু দুর্ঘটনা ঘটানো। এটার সুযোগ এই কারণ নিচ্ছে, তারা করতে চাচ্ছে। আপনার মনে আছে হাসিনা ফেসিস্ট একটা দুর্বৃত্তকে তার আশ্রয় দিয়েছে, তার মানে ইন্ডিয়া এদেশের জনগণকে চায় না। এবং শুধু তাই না, হাসিনাকে একা নয়, তার দোসর যত আছে, চোর বাটপার, বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা, হাসিনা 114টা সুটকেস নাকি নিয়ে গেছে আপনার। এই জন্য কার্গো প্লেনে তাকে এই দেশ থেকে যেতে হয়েছে, কার্গো প্লেন, বুঝেন তো, নাহলে তো একটা নর্মাল প্লেনে তাকে নিয়ে যেতে পারতো। এই কার্গো প্লেনে করে সে 114টা সুটকেস ভরে সোনা রূপা গহনা অর্থ কড়ি ডলার টলার সব নিয়ে গেছে।
সে নিচে 114, আর তার দোসররা যারা আছে তারা কি পরিমাণ নিয়েছে হিসাব করে দেখান তো। এখানে কয়েক হাজার দুর্বৃত্ত নেতা, তথাকথিত নেতারা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাদের সাথে অসংখ্য চেলাপালা। তাদেরকে কিন্তু ধরে না ইন্ডিয়া, কিন্তু তাদেরকে কোনো আইনের আওতায় ফেলে না তাদেরকে। এই দুর্বৃত্তদেরকে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণের বিরুদ্ধে গিয়ে, এবং তারা চাচ্ছে একটা উস্কানি দিয়ে তাদেরকে এই দেশে প্রবেশ করানোর জন্য। এবং একটা উত্তেজনার সৃষ্টি হলে এই উত্তেজনার সুযোগ নিয়ে ভিতরে যেগুলো রেখে গেছে, আপনার মনে আছে এই যে কাদের কি না কাউয়া না কি জানি নাম বলে, আমি জানি না মনটা কি জানি, কাউয়া কাদের, ওবায়দুল কাদের নামটা ভুলে যাই। ওবায়দুল কাদের তার সরকার পতনের আগে বলেছিলেন যে 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করবে যদি আমরা ক্ষমতা ছেড়ে দিই। কিসের উপর ভিত্তি করে কথাটা বললেন? আন্দাজের উপরে। এই অল আর কার্পিট দুর্বৃত্ত দেশ থেকে লুট তরাজ করে সব বিদেশে নিয়ে গেছে। এই নিক্সন আর তার ওয়াইফেরটা বের হইল, তাই না? তাদের 15,000 20,000 কোটি টাকার নিচে কোনো হিসাব নাই। ইনফিনিট আপনি অঙ্ক করতে গেলে পারবেন না, কেন সমস্ত টাকা পয়সা লুট করে দেশটাকে খালি করে তারা ইন্ডিয়ায় চলে গেছে। এখন এই টাকার জুড়ে বাংলাদেশেও যেগুলো আছে এদের কিন্তু মনে করেন না খালি হাতে, তারা ব্যাপকভাবে অর্থ ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এখন ভোট যেগুলো হচ্ছে এই ভোটের মধ্যে কিন্তু তারা অর্থবিত্ত দিয়ে প্রভাব বিস্তার করে তারা নানান কাজ করছে। তো যেই জন্য এই কাজটাগুলো তারা করছে যে একটা অশান্তির সুযোগ নিয়ে এদেরকে প্রবেশ করিয়ে দিবে। তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে টাকা পয়সা আছে, ডলার আছে, আর বাঙালি কিছু জাত আছে যাদের এই টাকা পয়সা দিয়ে কেনা যায়। এদেরকে কিনে, দুর্বৃত্তদের কিনে দেশে একটা অশান্তি সৃষ্টি করে একটা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে আবার একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমি এই বিশ্বাস করি যে অবশ্যই একটা শক্তিশালী সরকার। কেন ডক্টর ইউনূসের মতো ওয়ার্ল্ড ক্লাস ব্যক্তিত্ব পৃথিবীতে এমন একটা রাষ্ট্রনায়ক দেখাতে পারবেন যেই ধরনের নোবেল বিজয়ী এবং বিশ্ব পরিচিত একজন নেতা আছেন, এটা ইন্ডিয়া সহ্য করতে পারছে না। এই যে তার সুনামটা আকাশচুম্বী হোক, দেশকে একটা শান্তির দেশ উপহার দিয়ে উনি বিদায় নেবেন, এই জিনিসটা যাতে না করতে পারে, একটা ভেজাল যদি লাগাই দিতে পারে বিএনপির মধ্যে আরো অন্যান্য দলের মধ্যে, যাতে সাংঘর্ষিক একটা পয়েন্ট অলরেডি তৈরি করে ফেলেছে তাদের ডলার দিয়ে, তাদের টাকা পয়সা দিয়ে। আপনার রাজনীতিবিদদের বক্তব্য যদি শোনেন, আত্মঘাতী বক্তব্য দেওয়া শুরু করেছে। আমি কিন্তু কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলছি না, যেহেতু আপনারা আমাকে রাওয়ার চেয়ারম্যান হিসাবে ডেকেছেন, সেখানে আমি দলীয় দৃষ্টিভঙ্গির উপরে উঠে বলছি। একটা আমি দেখতে পাচ্ছি দিব্য চোখে দেশের রাজনীতিবিদদেরকে বিভক্ত করার জন্য এই হাসিনার যে বয়ানগুলো দিতেন, হাসিনার দল যে বয়ানগুলো দিতেন, ওই বয়ানগুলো কিন্তু এখন রাজনীতিবিদদের মুখে মুখে, যেটা হওয়ার কথা ছিল না। তাদের মধ্যে আজকে 16 বছর 17 বছরের এই যে ধ্বংসস্তূপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ক্লিন করে একটা সুন্দর ইলেকশন দিবে, এটাই তো চাহিদা হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে তারা আত্মঘাতী খেলায় নিমজ্জিত হয়ে গেছে। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু, ফ্যাসিবাদ সরকার কিন্তু এখানে সাকসেসফুল হওয়ার একটা আলামত দেখা গেছে। আজকে আজিজুল বারী হেলা ভাই এখানে উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ হিসেবে, ঢাকা ইউনিভার্সিটিতে তুখোর ছাত্রনেতা ছিলেন। আমি জানি না তাদের পলিটিক্যাল মোটিভেশনটা, ইন্ডিয়া যে জিনিসগুলো চায়, আজকে আমি খুবই খুশি হয়েছে আজিজুল বারী হেলালের ভাইয়ের কাছ থেকে এই যে ইন্ডিয়ান হেজিমনি সম্পর্কে উনি কথা বলেছেন। এটা কিন্তু পলিটিশিয়ানদের মুখে কিন্তু সাধারণত শোনা যায় না, কিন্তু উনি সৎসাহস নিয়ে কথা বলেছেন। এই কথাগুলো যখন সকল রাজনীতিবিদদের মুখে মুখে আসবে, তখন দেখবেন রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে। তখন সকল দলের নেতারা একসাথে হয়ে ডক্টর ইউনূসের সাথে পরামর্শ করবেন দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। সুতরাং আজকে সীমান্তের উত্তেজনার সাথে কিন্তু এটার একটা রিলেশন আছে। ধন্যবাদ। ভাই, এই যে অস্থিরতার কথা উনি বলছিলেন, তো রাজনৈতিক দলগুলো কি 5 আগস্টের পরে যে ধরনের ঐক্য দেখা গিয়েছিল, সেটা সেই ঐক্য কি এখনো আছে নাকি কিছুটা ফাটল ধরেছে? না, রাজনৈতিক দলগুলো মনে করে যে ঐক্য আছে। যারা অনৈক্য করতে চায় তারা বিভিন্ন রকম বয়ান বা ন্যারেটিভ তৈরি করে আমাদের ওই ঐক্যকে বিনষ্ট করতে চায়। আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি, দেখেন যে আপনি সীমান্তের কথাটা প্রথমে তুললেন, আপনি মুখের কথা দিয়ে বা এই ভারতকে আপনি মোকাবেলা করা, একটা জায়ান্ট শক্তিকে মোকাবেলা করা,
আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার সামরিক অবস্থা কতটুকু, সেই বিবেচনা করেও কিন্তু কথা বলতে হবে। একটা বক্তব্য এটা ঠিক যে আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক কূটনীতি আছে। এই আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক কূটনীতি, আমাদের ধারণা ছিল, বিশেষ করে আমার, যে ডক্টর ইউনূস যেহেতু একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তার একারই যে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক কূটনীতিতে তিনি ব্যাপক, তার পপুলারিটি, তার ওয়েল নন ইন এভরিহোয়ার, এইটা অনেক কাজে আসবে। কিন্তু তারপরেও দেখলাম এই কিছুদিন আগে যেটা বললেন, সীমান্তে একটা গুলি করে হত্যা করা হলো এবং কাঁটাতারের বেড়া দেবার উদ্যত হলো। সুতরাং এখানে আমার প্রশ্ন জাগে, ভারত কি এমন শক্তি পেল যে ডক্টর ইউনূস যখন আমাদের দেশের প্রধান হলেন, উপদেষ্টা হলেন, আমরা যা ভেবেছিলাম কিন্তু সেভাবে তো আর হচ্ছে না, ভারত সে আগের মতোই তার কাজটা শুরু করলো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতের আপনার ইকোনমিক এবং মিলিটারি যত জায়ান্ট হোক না কেন, তার একটা বিরাট ডায়াসপোরা সারা পৃথিবী ব্যাপী রয়েছে। সারা পৃথিবীর, আমি ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওয়াশিংটন বলেন, নিউ ইয়র্ক বলেন, বা আপনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, লন্ডন বলেন, তার একটা বিরাট জনগোষ্ঠী, একটা ডায়াসপোরা রয়েছে। বাংলাদেশেরও ক্ষুদ্র হলেও একটা ডায়াসপোরা রয়েছে। সুতরাং ভারত যে ন্যারেটিভগুলো বিশ্বব্যাপী তৈরি করে, সেই ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ কিন্তু আমাদের তৈরি করতে হবে। এটা হলো একটা কথা। আর অস্থিরতার কথা যেটা বলছেন, অনৈক্যের কথা যেটা বলছেন, দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু প্রায় ঐক্য রয়েছে। আমরা কিন্তু এই ঐক্যের কথা, বিএনপি 2012 সাল থেকে আমরা জাতীয় ঐক্যের কথা বলছি, যখন হাসিনা স্বৈরাচার থেকে ফ্যাসিস্টে রূপান্তর, টার্ন ইনটু ফ্যাসিস্ট ডিউরিং 2012, 8 সালে ক্ষমতায় আসার পর সে হলো স্বৈরাচার। 12 সালে স্বৈরাচার থেকে সে ফ্যাসিবাদে রূপান্তরিত হলো। 14 সালের ভোট, 18 সালের ভোট। আমরা বহুবার জনগণকে ডেকেছি ঐক্যবদ্ধ করার জন্য, জনগণ কখনো আসছে, কখনো আসেনি। সবাই আসলো 24 সালে, এবং তখন হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হলো। এখন আমাদের এই রাজনৈতিক দলগুলো, আমাদের মধ্যে কিন্তু একটা ঐক্য রয়েছে। আপনি দেখেন যে সংস্কার আগে না নির্বাচন আগে, এই যে বাইনারি তৈরি করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টা এবং কতিপয় মহল, সেটা কিন্তু একটা রিজলভ হয়েছে যে দুটোই একসাথে চলতে পারে, তাই না? এবং এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং এই সমস্ত মহল এরকম নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, অর্থাৎ গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তীর্ণ হওয়ার যে রাস্তা, সেই রাস্তাকে কণ্টকাকীর্ণ করার জন্য বিভিন্ন রকম বাইনারি তুলেছে। বিচার, এই যে ফ্যাসিবাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত বলে নির্বাচন হবে না, কত ইউটোপিয়ান একটা ফিকশিয়াস কথাবার্তা আমার কাছে মনে হয়। এরপরে বলল কি যে আপনার স্থানীয়, এখন নতুন আনছে আমি দেখলাম, স্থানীয় সরকার আগে না জাতীয় নির্বাচন আগে। অযথা একটা প্রশ্ন তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, অর্থাৎ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, অর্থাৎ এই অনির্বাচিত সরকার, অরাজনৈতিক সরকার দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে, তাহলে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা তৈরি করবার জন্য অরাজনৈতিক মহল থেকেই কিন্তু এই সমস্ত কথা বলা হয়েছে। কয়েকজন উপদেষ্টার নাম ইতিমধ্যে আপনারা জানেন, যারা বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব না, সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা হবে ভয়াবহ, এটা প্রাক্তন উপদেষ্টা বলেছে। তারপর রাজনৈতিক দলগুলো কোনো সংস্কার করেনি, আর একজন বলছে যে রাজনৈতিক দলগুলো তাদেরকে নাকি ডিস্টার্ব দিচ্ছে, এই সমস্ত কথা বলে তারপরে আবার বলছে যে 24 দিন বা 36 দিন, আন্দোলনের 36 দিন ভার্সেস 17 বছর একটা বাইনারি তৈরি করে বিভক্ত করলো। কে মাস্টার মাইন্ড এইটা করে একটা বাইনারি তৈরি বিভক্ত করলো? কে কাকে চেয়ারে বসিয়েছে একটা শ্রেণীকে বলে বিভক্তি তৈরি করলো? কিন্তু রাজনীতিবিদরা কিন্তু সঠিক কথাটাই বলেছে। সমস্ত রাজনৈতিকবিদ এখন এক ঐক্যবদ্ধভাবে মত প্রকাশ করেছে যে বাংলাদেশে দ্রুত একটি নির্বাচিত সরকার দরকার। কারণ যে সমস্ত অস্থিতিশীলতা সিনড্রোম দেখা দিচ্ছে, বিশেষ করে শ্রমিক অসন্তোষ, আপনি দেখছেন যে কোনোভাবেই সরকার মেটাতে পারছে না। নিত্যপণ্যের দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, যে সয়াবিন তেল নিয়ে যে তেলের সাথে আবার নাকি বাড়বে। আবার দেখলাম আমরা রোজার আগে 15টি পণ্যের উপর ভ্যাট বসানো হলো, সেবা খাতে এবং আপনার পণ্য খাতে। এই সমস্ত সরকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারছে না, যেটা রাজনৈতিক সরকারের পক্ষে তার জনবল নিয়ে সহজ হয়।
এই জন্য বলছি রাজনৈতিক সরকারের অপরিহার্যের কথা। আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। ফিরছি, আলোচনায় যাচ্ছি এম.এ হক সাহেবের কাছে। আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, হেলাল ভাই আলোচনা করছিলেন। তো আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় নয়, ইসির মূল ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। তো আপনি বিষয়টি কিভাবে দেখছেন? অবশ্যই এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় আপনি বলেছেন। জাতীয় নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কেননা দেশ পরিচালনায় রাষ্ট্রবিজ্ঞান যা বলে সেটা তো রাজনৈতিক দলেদের সিদ্ধান্ত। তারা রাজনৈতিক দলগুলোই স্টেক হোল্ডার সেটা, এবং অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তী মানে মাঝখানে একটা, এবং এই মাঝখানের সময়টা যখন যত কম হবে তত দেশের জন্য মঙ্গল হবে। কেননা রাজনীতিবিদদের একটা ওভার দ্য পিরিয়ড একটা ক্ষমতায় যাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষাটা, এটা তো স্থমিত করতে পারবে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। এই যে তীব্র ইচ্ছাটা জোরদার হচ্ছে আরও বেশি করে যখন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো দেখছে যে দিন দিন তাদের পপুলারিটির দিকে নেগেটিভ একটা ছোঁয়া লাগছে, ইয়াং জেনারেশনের পছন্দ মতো যখন তাদের কথাবার্তা কাজকর্ম হচ্ছে না, তখন তারা ইয়াং জেনারেশন কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এবং তারাও নতুন নতুন চিন্তা ভাবনা করছে রাজনৈতিক দল সৃষ্টি করার, এবং দেশ যাতে জুলাই আগস্ট বিপ্লবের ধারা মতো চলে সেটার জন্য। তো সেই জন্য সরকার একদিকে, আরেকদিকে হলো সেই আন্দোলনকারী একটা গোষ্ঠী, আরেকদিকে হলো রাজনৈতিক দল। এই তিনটা পক্ষ হয়ে গেছে বাংলাদেশে। এই তিনটা পক্ষের মধ্যে ডেফিনেটলি সরকার চাবে যাতে দুইটা দলেরই, দুইটা পক্ষকেই যাতে একটা সমন্বয়ের মাধ্যমে একটা মাঝপথে আনতে হয়। রাজনৈতিক দল এবং ছাত্ররা দুইটা পক্ষই তো জুলাই আগস্ট অভ্যুত্থানকে ধারণ করে থাকলেও এখানে আপনার যে মনস্তাত্ত্বিক একটা বিভেদ আছে, যেমন ধরুন আমি এই যে বিভেদের কথা বলছি, এটা কেন তৈরি হলো? এটা হয়েছে এখানেও তো আপনি বুঝতে হবে, আমি তো আগেই বলেছি অর্থ তো কম নাই তাদের। বাংলাদেশের অনেক মানুষের এমন মির্জাফরি চরিত্র, তারা কিন্তু সব কিছু ভুলে গিয়ে অর্থের মাধ্যমেই তারা অনেক কিছু করে ফেলে। তো সেই আমাদের চিরাচরিত শঙ্কর জাতির কিছু একটা অভ্যাস তো রয়েই গেছে। তো এই বিভক্তিটা আসছে সুপরিকল্পিতভাবে, এটা করা হয়েছে। এক ছিল তো, তারা একই সাথে ছিল, কিন্তু আস্তে আস্তে এটা তো অস্বীকার করার মতো কিছু নাই, যখন তারা আস্তে আস্তে বিভক্তি হয়েছে। আমি তো আর বানিয়ে কথা বলছি না, আপনারা দেখছেন প্রতিদিন সাক্ষী। তো এই যে এই অবস্থাটা, ত্রিমুখী অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে কিভাবে তারা সেফ এক্সিট করতে পারে। সেফ এক্সিট মানে ছেড়ে দিয়ে দৌড়ে পালানো না, লিগ্যাল ওয়েতে একটা ভালো ফ্রুটফুল নির্বাচন দিয়ে যাতে তারা ক্ষমতা একটা জনগণের ম্যান্ডেট গ্রহণকারী দলকে দিয়ে তারা চলে যেতে পারে। তবে সেটা দেশের জনগণ যেটা চাচ্ছিল যে এই ধরনের ফেসিবাদী সরকার যাতে আর দ্বিতীয়বার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণ এমন একটি রাজনৈতিক অবস্থা তৈরি করবে যে সম্ভব। এটা সম্ভব হতো যদি সব রাজনৈতিক দলগুলো একসাথে মিলে। এখন আপনি জুলাই অভ্যুত্থানের 5 মাসও যেতে পারলো না আপনার রাজনৈতিক দলগুলো। ওই যে অসহিষ্ণু বললাম, একটু আগে তো বললাম রাজনৈতিক দলগুলো ক্ষমতা গ্রহণের জন্য এত তীব্র আকাঙ্ক্ষায়, মানে পিপাসার্থ লোক যেমন পানি খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, যেমন একটু পরে সেটা চাবে। কিন্তু এই ধৈর্যটা ধরা উচিত তাদের, কেননা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে কাজগুলো করতে পারবেন সেটা কিন্তু একটা রাজনৈতিক দল করতে পারবে না। এটা একটা বিশাল বিষয়। জনগণ কিন্তু সেটা চাচ্ছিল, কিন্তু সেই সুযোগটা আমরা হাতছাড়া করছি। আজকে আমাকে বলেন, রাজনৈতিক দলগুলো বলছে সংস্কারের কথা, প্রথমত বলতো যে সংস্কার করেন, আইন সংস্কার করেন, নির্বাচন কমিশন সংস্কার করেন, বিচার বিভাগ সংস্কার করেন। আপনি বলুন তো, রাজনৈতিক দল নিজেরা কি আজ পর্যন্ত কোনো দল তাদের মধ্যে সংস্কারের কথা বলেছে? বলে নাই।
তাদের মধ্যে কি নিজস্ব একটা বলয় তৈরি করেছে নির্বাচিতভাবে, একদম একদম রুট লেভেল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নির্বাচিতভাবে নিজেদের দলের মধ্যে তারা নেতা তৈরি করতে পেরেছে? তাহলে আপনি তাদের কাছ থেকে ভবিষ্যতে কি আশা করতে পারেন? ভাই একটা প্রশ্ন তুলেছেন যে রাজনৈতিক দল কি তাদের নিজেদের মধ্যে সংস্কার করতে পেরেছে কিনা, যেহেতু জেনারেল আপনারা সাহেবের বক্তব্য অবশ্যই কিছু কন্টেস্ট করা উচিত। যে এটা আমি আজকে প্রথম শুনলাম যে তিনটা পক্ষ, এটা কখনো হতে পারে না। আমরা সবাই এখন একটা পক্ষ, গুড, হলে ভালো, তাই না? এখন আপনি যদি পরিকল্পনা করে একটা পরিকল্পনা আমরা তো দেখতে পাচ্ছি প্রতিনিয়ত পত্রিকায় দেখতে পাচ্ছি, আপনাদের মতো একটা বড় জায়গা থেকে, যেহেতু আপনারা প্রমিনেন্ট ফিগার এই সমাজের, যদি এইরকম একটা তত্ত্ব মার্কেটে ছাড়েন তাহলে আম জনতা এই প্রশ্ন তোলে যে আসলে কোনটা সত্য। আমরা সবাই একটা পক্ষ, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সুতরাং রাজনৈতিক দলগুলো শ্যাডো অফ দ্য বিরোধী দল, তখন দুটো পক্ষ হলো এবং এটাই বাঞ্ছনীয়। আর বলছে যে রাজনৈতিক দলগুলো আপনার তৃষ্ণার্ত হয়ে আছে ক্ষমতার জন্য। রাজনীতি কেন করে মানুষ? রাজনীতি যেহেতু আপনার জেনারেল সাহেব বললেন যে রাজনীতি পলিটিক্যাল সায়েন্সে অপরিহার্য একটা বিষয়। রাজনীতি ছাড়া দেশ তৈরি, কোনো পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে রাজনীতি নেই, এবং রাজনীতি দল ছাড়া সরকার হতে পারে না, সরকার ছাড়া দেশও হয় না, তাই না? সুতরাং রাজনীতি অপরিহার্য একটা অঙ্গ। এখন আপনি বলছেন যে রাজনীতিবিদরা রাজনীতি করে ক্ষমতার জন্য, এটা তো অস্বীকার করার জন্য। আপনি অনেক কথা বলতে পারেন যে রাজনীতি টু মোটিভেট দ্য পিপল, টু ওয়েলফেয়ার দ্য পিপল, না, ইউ ক্যান ইউজ মেনি টার্মস, that is rhetoric, but originally to achieve the power. And how we achieve the power, the way of to achieve the power is to go the election, তাই না? সুতরাং নির্বাচন চাওয়াটা রাজনৈতিক দলের রাজনীতির কর্তব্যের মধ্যেই পড়ে। সুতরাং এটাকে তৃষ্ণার্ত, অধৈর্য, এটা হলো আপনি যেহেতু রাজনৈতিক অঙ্গনের বাইরের লোক, আপনার এরকম একটা চিন্তা ভাবনা হতেই পারে। আমি এটাকে এই জায়গা হলো মতলববাজ। আপনি জানেন যে আমাদের মিডিয়া হাউসগুলো, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আপনার ফ্যাসিবাদের পদলেহনকারীরা এখনো আছে। এই আলোচনায় আমি এখন যাচ্ছি না। এখন টু অ্যাচিভ দ্য পাওয়ার, দ্য ওয়ে ইজ টু কন্টেস্ট দ্য ইলেকশন, তাই না? এবং যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার পারফরমেন্সের দুর্বলতা রয়েছে, যে কাজের তার পারফরমেন্সের দুর্বলতা রয়েছে, যে কাজের দায়িত্ব তাকে দেওয়া হয়নি সে সেই কাজও নিজের মাথায় তুলে নিচ্ছে। আপনি একটা জিনিস বলেন যে নিউজ পত্রিকা নুরুল কবির সাহেবের ভাইয়ের সাথে যে সাক্ষাৎকারটা ডক্টর ইউনূস সাহেব দিলেন, এটা যুগান্তকারী সাক্ষাৎকার, রিমার্কেবল একটা ইন্টারভিউ আমরা দেখলাম, যে তিনি স্বীকার করছেন যদি রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রস্তাব না মানে তাহলে আমি নির্বাচনে যাব। তাহলে আমার প্রশ্ন, তাহলে আপনি এই সংস্কার প্রস্তাবের নামে দেশে যে বিশৃঙ্খলা তৈরি হলো, তাছাড়া যে সময় ক্ষেপণাস্ত্র করলেন, সরকারি টাকাও তো ব্যয় হলো এই 13টি সংস্কার প্রস্তাবে। এখন রাজনৈতিক দলগুলো যদি এটা অ্যাগ্রি না করে, অ্যাপ্রুভ না করে, তাহলে আপনি নির্বাচনে যাবেন। তাহলে এই পণ্ডশ্রম কেন? কেন এই এতগুলো কথাবার্তা তৈরি হলো কেন? যেহেতু গত সংস্কার তো দরকার, এটা তো সংস্কার তো একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস, পৃথিবী শুরু থেকে সংস্কার হয়েছে। বিএনপি তৈরি হয়েছে তো সংস্কারের মাধ্যমে। আপনার একদলীয় ব্যবস্থার বিরুদ্ধে কুঠারাঘাত করেই তো বিএনপির জন্ম, তাই না? আপনার বাংলাদেশের মনে করেন যে একদলীয় ব্যবস্থা, এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই যে নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এডুকেশন সেক্টরে বিভিন্ন রকম সংস্কার, হেলথ সেক্টরে বিভিন্ন সংস্কার চলছে। বাংলা ভিশনের প্রথম যুগে যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিকুলাম, আমি বলছি অ্যাডমিনিস্ট্রেশন স্টাইল, স্ট্রাকচার বা আপনাদের পলিসি, সেই পলিসি এখন আছে, সংস্কার করেছেন না, ভবিষ্যতে আরও করবেন। এখন যদি বলেন না সব সংস্কার করে বাংলা ভিশন টেলিভিশন তার অনুষ্ঠান প্রচার করবে, এটা একটা মানে কোন টাইপের কথা? একটা হাবা গোবা কথা না। এটা একটা সংস্কার, একটা রিলেটিভ টার্ম, এটা কোনো অ্যাবসুলেট বা পরম ব্যাপার না। এইটা 2007 সালে এই শব্দটা প্রথম আবিষ্কার করে এবং এর সাথে যোগ দেয় পরিবারতন্ত্র, এর সাথে যোগ দেয় আরও কে কে দুর্নীতি করেছে, কার কার ক্যারেক্টারকে মেলাইন করতে হয় রাজনীতিবিদদের,
এই সমস্ত শব্দ এনে আমাদের 2007 সালের নির্বাচনকে দীর্ঘায়িত করেছে 2 বছর। এর ফলে কি প্রসব করেছে? একটি 17 বছরের ফ্যাসিবাদ, যার বিরুদ্ধে অনেক রক্ত সংগ্রাম দিয়ে আমরা আজকে গণতন্ত্রের পথে হাঁটছি। ঠিক তখন আবারই এই একই গোষ্ঠী এই একই রকম শব্দগুলোতে তুলছে, একই রকম শব্দের জিকির তুলছে। এই জন্য আমরা বলছি যে রাজনৈতিক সরকার যে চ্যালেঞ্জগুলো, যেমন ভারত আজকে আমাদের বিরুদ্ধে যে বিমাতাসুলভ আচরণ করছে, যে ন্যারেটিভগুলো তৈরি করছে, তার কাউন্টার ন্যারেটিভ একটা রাজনৈতিক দল যত সহজে করতে পারে, যত সহজে আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক আইন, তার আপনার কানেকশনস, পিপল সাপোর্ট যত থাকে, সেই জন্য সবকিছু মোকাবেলা করা সোজা হয়। এই জন্য বলছি যে সমস্ত রাজনৈতিক দল যেখানে যাচ্ছে নির্বাচন, অন্য রাজনৈতিক দল, অন্য সরকারগুলো 91 সালে 3 মাসে নির্বাচন দিয়েছে না, 96 সালে দিয়েছে না, কিন্তু আর তো 5 মাস চলে গেল। এখন এসে আপনার বোধোদয় হলো যে অবিলম্বে নির্বাচন দেওয়া দরকার। সুতরাং আমরা এই অনুষ্ঠান এইটাকে তাকে সাধুবাদ জানাচ্ছি। তবে যে সময়সীমা আপনি দিয়েছেন, 2টা সময়সীমা দিয়েছেন, আমরা মনে করি তার আগেই নির্বাচন দেওয়া দরকার। কারণ আপনার পারফরমেন্সের যে দুর্বলতা, জনগণের যে ত্রাহি ত্রাহি না মধুসূদন অবস্থা, তার থেকে রক্ষার জন্য একটি নির্বাচিত সরকার সহজেই দেশ পরিচালনা করতে পারে। আপনার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করার পরেই আপনার জনপ্রশাসনের অধীনস্থ যারা বিসিএস ক্যাডার তারা তেলেগুনে জ্বলে উঠেছিলেন এবং প্রতিবাদ করেছেন এবং অন্যান্য ক্যাডারও জ্বলে প্রতিবাদ জানিয়েছেন। এখন প্রশ্ন হলো যে অন্য যেসব সংস্কার আসছে, নির্বাচন বলেন, সংবিধান বলেন, তো রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছেন তারা যদি এগুলি না মানেন, আসলে এগুলি সংস্কার কত মানে আদৌ বাস্তবায়ন হবে কিনা, কিংবা চ্যালেঞ্জের মুখে কিনা? দেখুন, এখানে আমি রাজনৈতিক কোনো পক্ষ নিয়ে আমি কথা বলতে আসিনি, যদিও আমি রাজনৈতিক একটা মত ধারণ করি আমার ভিতরে, সেটা আছে, কিন্তু আমি ঠিক সেরকম রাজনীতিবিদ নই যে রাজনীতিবিদ নিজের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের কথা চিন্তা করে কথা বলবো। আমি সবসময় একজন সামরিক অফিসার হিসেবে আমি দেশের কথা সবার আগে চিন্তা করি, এবং আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয়, এই ধরনের কথাগুলো আমরা দেশের পুরো সিচুয়েশনকে বুঝে চিন্তা করে আমরা বার্ডস আই ভিউ থেকে কথা বলি। সেক্ষেত্রে আপনি একটা গুরুত্বপূর্ণ জনপ্রশাসনের একটা কথা নিয়ে আসছেন। আমি সবসময় কথা জোর দিয়ে বলি, বাংলাদেশ নষ্টের জন্য, বাংলাদেশকে ধ্বংসের জন্য, বাংলাদেশের এই অবস্থার জন্য যদি কোনো গোষ্ঠী, কোনো দল কিংবা কাউকে দায়ী করতে হয়, সর্বপ্রথম আমরা দায়ী করব আমলাতন্ত্রকে, আমলাদেরকে। জনপ্রশাসন শব্দটাই তো আমার কাছে এটা একটা সেই মধ্যযুগীয় মানে শোষণের একটা শব্দ হিসাবে আমি মনে করি। আমলাতন্ত্র, আমলা, পাবলিক সার্ভেন্ট মানে কি বাংলায় যদি বলেন, জনগণের চাকর। সার্ভেন্ট মানে তো চাকর। আজকে রাজনীতিবিদদের দুর্বলতার কারণে 300 আসনে যে সকল রাজনীতিবিদ বা তথাকথিত লোকেরা নির্বাচিত কিংবা অনির্বাচিত হন, এই 300 জনের দুর্বলতার সুযোগ নিয়ে সুকৌশলে শিক্ষিত আমলারা তাদের ঘরে ছোঁয়ার হয়ে দেশকে শাসন করে। কেননা আইন প্রণয়নকারীরা অনেকেই আমরা বিগত সময়ে দেখেছি, এটাই বাস্তবতা। এখন যদি কোনো পলিটিশিয়ান অস্বীকার করেন, লেট মি ফিনিশ, তাহলে সেটা আমার করার কিছু নাই। রাজনীতিবিদ হয়, আসনে নির্বাচিত হয়, নিজের নামটা সাইন করতে পারে না। নায়িকা, গায়িকা, কোনো ধরনের উদ্ভ্রান্ত লোকগুলো তারা আইন প্রণয়ন করে টাকার বিনিময়ে তারা নমিনেশন পেয়ে তারা অথবা বিনা ইয়েতে আত্মীয় স্বজনের মাধ্যমে তারা সেখানে নির্বাচিত হয়। যখন তারা আইনের সরায়ও বুঝে না, তখন এই আমলারা জনপ্রশাসন চালায় আমাদের উপরে, জনগণকে শোষণ করে, শাসন করে, সেবা করার পরিবর্তে। এখন এই কারণ, এটা হলো রাজনৈতিক দুর্বলতা। আমি জানি না উনি আমার সাথে একমত হবেন কি হবেন না। 300 আসনে যেদিন সুশিক্ষিত, দেশপ্রেমিক, যোগ্য, সৎ ব্যক্তিরা নেতৃত্ব গ্রহণ করবে, সেই দিন থেকে আমলাতন্ত্র আর এত মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। তারা সত্যিকার অর্থেই জনগণের সেবক হবে, প্রভু নয়।
আর পারবে না যদি সেখানে রাজনীতিবিদরা ব্যর্থ হন, তাদেরকে পরিচালনার যোগ্যতা না রাখেন। কেননা একটা ডিসিকে কিভাবে পরিচালনা করতে হয়, একটা সেক্রেটারিকে কিভাবে পরিচালনা করতে হয়, সেই যোগ্যতা একজন মন্ত্রীর থাকতে হবে। সেই মন্ত্রী যদি নিজের যোগ্যতাই নিজে না রাখে, দেশ সম্পর্কে না জানে, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে না জানে, পররাষ্ট্রনীতি সম্পর্কে না জানে, আর মানে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে না জানে, তিনি কিভাবে তাই আমলাদেরকে শাসন করবেন, তাদেরকে পরিচালনা করবেন? সেই দুর্বলতায় আমাদের দেশ দূষিত। আমাদের সেই দুর্বলতাগুলো আছে বলেই এই আমলাতন্ত্রের মাধ্যমে তারা আজকে দেশকে আজকে প্রমোশনের কথা বলেন আপনি, আমলারা শেষ করে দিই, এই যে আমলারা যে প্রমোশন পাচ্ছে, কারা পাচ্ছে? কাদেরকে দিচ্ছেন আপনারা প্রমোশন? এটা কি রাজনীতিবিদরা একবার প্রোটেস্ট করেছেন? তারা কিভাবে কলম বিরতি করে, কোন আইনে লেখা আছে তারা রাস্তায় বের হতে পারে, কোন আইনে লেখা আছে তারা বিদ্রোহ করতে পারে, তাদের বিরুদ্ধে কি কোনো কথা লেখা আছে? আজকে হাজার হাজার আমলাকে ভূতাপেক্ষা আপনি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে প্রমোশন দিয়ে দেশ পরিচালনা করছেন। এই যে এটাই হলো আমাদের মূল সমস্যা এই দেশের। এখন রাজনীতিবিদদেরও বুঝতে হবে যে তাদের বাইরেও দেশ নিয়ে চিন্তা করার লোক আছে বাংলাদেশে। মনে রাখতে হবে, আমার মতো এই জেনারেলরাই কিন্তু এই দেশকে রাহুমুক্ত করেছিল, এই কথা স্বীকার করা যাবে না। আমার মতো মেজর জিয়াউর রহমান উই রিভলভ বলেছিলেন, তখন কোনো রাজনীতিবিদকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমার মতো জিয়াউর রহমান সে বলেছিলেন ওই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এবং আমার মতো জেনারেলরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক একটা দল তৈরি করেছিলেন। এই কথাটা ভুলে গেলে আমাদের চলবে না। ধন্যবাদ। হেলাল ভাই, আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ঐতিহাসিক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন। তো আপনি কি মনে করেন, কেমন? অবশ্যই তার এই কথাকে সাধুবাদ জানাই, যদি সেটা মিন করে, উনি যেটা বলে সেটা মিন করে যদি, কারণ তার উপদেষ্টা পরিষদের বিভিন্ন লোক বিভিন্ন রকম বক্তব্য দিয়ে যে অনৈক্যের কথা প্রথমে আপনি বলেছিলেন, অনৈক্য কিন্তু তৈরি করেছে। অতএব যে তার যে ঐতিহাসিক এবং রিমার্কেবল, এইটাই আমরা চাই যে একটা বাংলাদেশে একটা রিমার্কেবল নির্বাচন অনুষ্ঠিত হোক এবং খুব শীঘ্রই হোক। সেটার জন্য আপনি যদি অনেক দিন সময় নেন, তাহলে যে সমস্ত বিপ্লব, বিদ্রোহ, বিক্ষোভ আপনার বিরুদ্ধে আসছে, জেকে বসছে, সেটাকে সামাল দেওয়ার জন্য আপনার যে ভূতে আপনাকে পাবে, সেই ভূত তাড়ানোর যে শস্য, সেই শস্যের ভিতর কিন্তু ভূত রয়েছে। সুতরাং যে শস্য দিয়ে আপনি ভূত তাড়াবেন, সেই শস্যের ভিতরে যদি ভূত থাকে, সেই জন্য বলছি যে যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের একটা স্কেডিউল ঘোষণা করুন এবং জনগণের স্বস্তি পায় আপনার যে কথা ঐতিহাসিক নির্বাচন হবে, সেইটার প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে 1.5 বছরের যে দীর্ঘ তালিকা দিয়েছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে জিনিস আগামী 6 মাসে সম্ভব, যেহেতু আপনি সংস্কার বলছেন যে রাজনীতিবিদরা যদি না চাই তাহলে আমি করব না, তাহলে অযথা এই পণ্ডশ্রমের কোনো মূল্য নেই। আপনি কি সংস্কার চাচ্ছেন না? আমরা তো বলেছি সংস্কার নির্বাচন সব একই সাথে চলতে পারে, সংস্কার চলতেই থাকবে। আর আমি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমাদের এই শ্রেণী বিভাজিত সমাজে আপনি রাজনীতিবিদ, আমলাতন্ত্র, শিক্ষক, ডাক্তার, বুদ্ধিজীবী, গায়িকা, নায়িকাকে, এটা শ্রেণী বিভক্ত সমাজ। এইখানে মনে রাখবেন যে পলিটিক্স এমন একটা জিনিস যে এর অ্যাবজর্পশন পাওয়ার অনেক বেশি। পলিটিক্সের সমস্ত অংশই ছাত্র যেমন যোগ দিতে পারে, কৃষকও তেমন যোগ দিতে পারে, একজন রিটায়ার্ড আর্মি অফিসার তিনিও যোগ দিতে পারেন, একজন কবি, সাহিত্যিক, আমলা তিনিও যোগ দিতে পারেন। রাজনীতির অ্যাবজর্পশন পাওয়ার এত। অতএব এইভাবে বিভক্ত করে যদি বলেন, তাহলে হবে কি, আমাদের এই শ্রেণী বিভক্ত সমাজের বিভক্তি আরও বেড়ে যাবে। পলিটিক্স ইজ এ কম্প্রিহেন্সিভ ম্যাটার, সবাইকে নিয়েই কিন্তু পলিটিক্সটা। ধন্যবাদ। অন্য একটা প্রসঙ্গে আছি, 1 মিনিটে শেষ করবেন, আমরা শেষ প্রান্তে। সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন পণ্যের শুল্ক হার বাড়ানো হয়েছে এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, এতে করে জনগণের পকেট থেকে 12,000 কোটি টাকা যাবে। আর এদিকে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতাও দেওয়া হচ্ছে, যেটিতে আপনার ব্যয় হবে 7,000 কোটি টাকা। তো মানুষের জন্য ত্রাহি ত্রাহি অবস্থা, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে, তখন এই ধরনের সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন? মরার উপর খাড়ার গা, এক কথায় প্রকাশ। দেখুন, দেশের জনগণের এখন যে অবস্থা চলছে, যদিও ডক্টর ইউনূস খুব কন্ট্রোলে নিয়ে আসছেন, যেমন শাকসবজির দাম অনেক কমে গেছে, বিভিন্ন পণ্যের দাম অনেক কমেছে, ইট ইজ গুড সাইন। বাট আপনি দেখেন মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু অনেক গুণে কমে গেছে। সেই মানুষের কতগুলো পণ্যের উপরে 18% ভ্যাট বসানো হয়েছে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে, ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদের পরামর্শ করেছে। আমি জানি না
সরকার মনে হয় খুব চাপে পড়েই কাজটা করেছেন। আজকেও একটা আমাদের সবাই এটা আলোচনা করছিলাম যে এটা কোত্থেকে কিভাবে আজকে মানুষের যে দ্রব্যমূল্যের এমনি ঊর্ধ্বগতি, তারপরে এই 3% অ্যাডেড ভ্যালু, এটা কিন্তু আরও একটা চরম সীমা। গ্যাসের দাম বেড়ে যাবে, গ্যাসের দামের বাড়ার সাথে সাথে আরও অনেক কিছুর দাম বাড়ার সবচেয়ে চলে। এটা আসলে আমার মনে হয় আরও একটু ধৈর্য ধরে এই কাজটা করা উচিত ছিল। তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে বেতনটা বাড়ানো, মহার্ঘ ভাতা, যেখানে মানুষ জনগণ খেতে পাচ্ছে না ঠিক মতো, শীতের কাপড় নাই, আপনি উত্তরবঙ্গে গিয়ে দেখেন কি খারাপ অবস্থা। সেখানে আমরা উচ্চবিত্ত মধ্যবিত্তদের সুখটাকে বেশি চিন্তা করলাম, ইগনোরিং দ্য পুয়ার পিপল। এই পুয়ার পিপল তো একটা যে ভিক্ষা করে তারও তো ব্যাট দিতে হচ্ছে না। সে যেটা কিনতে যাচ্ছে, খাইতে যাচ্ছে, সেটা তো তার 18% ব্যাট দিতে হবে। সুতরাং আমি কোনো মতেই, আমি অন্তত মনে করি এই সিদ্ধান্তটা সঠিক নয়। হ্যালো ভাই, আপনি দিয়ে শেষ করবো, আর 1 থেকে 1.5 মিনিট। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন যে পণ্য এবং সেবা খাত, এই দুইটা খাতে আমি দেখলাম ভ্যাট বসিয়েছে। এখন আমি শুধু পণ্য খাতটা আগে বলি, যে সমস্ত পণ্য আমরা ইম্পোর্ট করি সেই সমস্ত পণ্যের উপরে আপনি ট্যাক্স বাদ দিয়েছেন। এতে কার সুবিধা হলো? ওই যে পরাজিত ফ্যাসিবাদ, যে অলিগার্ক, যারা এতদিন এই ব্যবসাটাকে কন্ট্রোল করেছে, তাদেরকে আপনি সুবিধা দিলেন ট্যাক্স রিবেট দিয়ে। অথচ এই পণ্যটা যখন আমরা জনগণ গ্রহণ করছি তখন তার উপরে আরো 15% ভ্যাট দিলেন। আসলে কোন বুদ্ধি থেকে আপনি দিলেন? আপনি যদি শুল্ক কমাবেনই, তাহলে সেই পণ্যের দাম বাড়ে কিভাবে? আবার সেই পণ্যের উপরে আপনি 15% ভ্যাট দিচ্ছেন, এটা কোন বুদ্ধিতে দিলেন আমি জানি না। আর একটা দেখলাম সেবা খাতে, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারী, গ্যাস ব্যবহারকারী, এইসব সেবা খাতে দিলেন। এখন আপনি দেখেন এই গ্লোবালাইজেশনের এই যুগে বা ভার্চুয়াল এই যুগে ইন্টারনেট সেবা কিন্তু আপনার দরিদ্র মানুষ থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই ব্যবহার করে, এর উপর আপনি ভ্যাট দিলেন, তাই না? আপনি একবার চিন্তাও করলেন না, যেহেতু আপনার অ্যাকাউন্টেবিলিটি নেই, অর্থাৎ আপনার চিন্তা করার প্রয়োজন হচ্ছে না। সেজন্য আমি বলছি যে এই যে পণ্যগুলোর উপর ভ্যাট দিলেন, আপনি যদি সরকারের যে অপ্রয়োজনীয় ব্যয়, অতিরিক্ত ব্যয়, এটা যদি আপনি কমাতে পারতেন, তাহলে আপনি রাজস্ব, আপনার বলছেন রাজস্ব আয়ের ঘাটতি কমানোর জন্য আপনি এই রাজস্ব ভ্যাট বসিয়েছেন, এরকম একটা দেখলাম আপনার প্রেস উইং থেকে বলা হচ্ছে। এবং তাও বলা হচ্ছে যেটা নাকি জনগণের উপর কোনো প্রভাব পড়বে না। এটার কি জন্য তিনি বললেন? বলছেন যে আমাদের, যেমন জেনারেল সাহেব বলছেন যে IMF এর চাপ, বিশ্বব্যাংকের চাপ, আমি জানি না কারো চাপে করছে না। আমি তো যেটা মনে করি যে অলিগার্করা, যে ব্যবসায়ীরা এতদিন ব্যবসা করেছে, আওয়ামী লীগের আমলে ব্যবসা করেছে, এখনো তারা আপনার বিভিন্নভাবে মদতপুষ্ট হয়ে এই পণ্যের দাম উঠানামা করছে। তাদেরকে যদি আপনি এই সিন্ডিকেট না ভাঙতে পারেন, যদি সাধারণ মানুষ, সমস্ত ছোট ক্ষুদ্র ব্যবসায়ীকে পণ্য আমদানির সুযোগ না দেন, যদি টিসিবিকে পণ্য আমদানির সুযোগ না দেন, তাহলে দ্রব্যমূল্যের দাম কমতে পারে না। আর রাজস্ব আয় বাড়ানোর অন্য কোনো পন্থা আপনাকে খুঁজে বের করতে হবে। আমরা একেবারেই শেষ প্রান্তে, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।